আজকের পর্যালোচনায় আমরা একটি স্বাস্থ্য বিষয়ক স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, যেখানে শারীরিক সুস্থতার 4টে ধাপ বোঝাতে একজন প্রবীণ শিল্পী আর তার অমূল্য তুলির যত্নের খুব চমৎকার একটা গল্প ব্যবহার করা হয়েছে। উম, লেখাটার মূল ধারণাটা বেশ শক্তিশালী হলেও এর প্রভাবটা আরও গভীর করার জন্য আমাদের আজ কিছু নির্দিষ্ট কাঠামোগত দিকে নজর দিতে হবে। একদম। তো শুরুতেই বলা যায়, লেখার মূল উপমা বা মেটাফোরের ধারাবাহিকতার অভাব পুরো স্ক্রিপ্টের আবেদন এবং গভীরতা কিছুটা কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে আমি যখন প্রথমবার মেটেরিয়ালটি পড়ছিলাম তখন এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি চোখে লেগেছে আর কি। কারণ শুরুতে তো প্রবীণ শিল্পীর ওই অমূল্য তুলি আর তার শিল্পী সত্তার খুব চমৎকার একটা উপমা আছে। ঠিক বলেছেন, কিন্তু দুর্বলতাটা হলো পরবর্তীতে 4টে ব্যবহারিক ধাপে এসে এবং উপসংহারে হঠাৎ করে বেশ কিছু সাধারণ মানে ওই ক্লিশে উপমা চলে এসেছে আর কি। হ্যাঁ, যেমন ১ নম্বর ধাপে লেখক শরীরকে একটা বাড়ির সাথে তুলনা করেছেন। উম, আবার ধরুন 2 নম্বর ধাপে পুষ্টিকর খাবার বা জ্বালানির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি দামি গাড়ির তেলের উদাহরণ টেনেছেন। হ্যাঁ, হ্যাঁ। আর সবশেষে উপসংহারে শরীরকে মোবাইল বা বাইকের সাথে তুলনা করা হয়েছে। এর ফলে হয় কি, শুরুর সেই শৈল্পিক গল্পের সাথে মূল বার্তার যে ইমোশনাল কানেকশনটা ছিল সেটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। উম, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। কিন্তু একটু দাঁড়ান। আমি যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, হ্যাঁ, বলুন। লেখক হয়তো ইচ্ছে করে এটা করেছেন। যখন আমরা পুষ্টি, ক্যালোরি বা শরীরের মেকানিজম নিয়ে কথা বলি, তখন সাধারণ মানুষের কাছে দামি গাড়ির ইঞ্জিন বা মোবাইলের ব্যাটারির উদাহরণ দেওয়াটা তো অনেক বেশি সহজবোধ্য, তাই না? হুম, তা ঠিক। মানে একজন সাধারণ শ্রোতা, যিনি হয়তো শিল্পের খুব একটা ধার ধারেন না, তার কাছে তো গাড়ির তেলের উপমাটাই বেশি পরিচিত মনে হবে। তাহলে শুধু তুলি আর রঙের উপমা দিয়ে কি পুরো বিষয়টা একইভাবে বোঝানো সম্ভব? এখানে কি লেখক পরিচিত উদাহরণের মাধ্যমে বিষয়গুলোকে সহজ করতে গিয়েই এ পথ বেছে নেননি? আপনার এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আর সত্যি বলতে কি, অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর ঠিক এই ফাঁদেই পা দেন। তাই নাকি? হ্যাঁ, তারা মনে করেন যত বেশি প্রতিদিনের পরিচিত উদাহরণ দেওয়া যাবে শ্রোতারা তত বেশি রিলেট করতে পারবেন। হুম। কিন্তু এখানে আমরা এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স বা মনস্তাত্ত্বিক অসঙ্গতির শিকার হচ্ছি আর কি। কগনিটিভ ডিসোনেন্স? হ্যাঁ, সেটা কিভাবে? মানে মানুষের মস্তিষ্ক যখন কোনো গল্প শোনে তখন সে একটা নির্দিষ্ট মানসিক ক্যানভাস তৈরি করে নেয়। যখন আমরা প্রথম প্যারায় একজন প্রবীণ শিল্পী, তার পরম যত্ন, সৃজনশীলতা আর একটা অমূল্য তুলির কথা বলি, হুম, হুম। তখন শ্রোতার মস্তিষ্কের ডান দিক মানে আবেগ আর কল্পনার অংশটা উদ্দীপ্ত হয়। শ্রোতা অবচেতনভাবেই একটা নরম, ধীরস্থির আর শৈল্পিক আবহ তৈরি করে নেন নিজের মনে। ও আচ্ছা, তার মানে শ্রোতা ততক্ষণে গল্পের ওই জগতের ভেতরে পুরোপুরি প্রবেশ করে গেছেন। ঠিক তাই। আর পর মুহূর্তেই যখন আপনি হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বা মোবাইলের ব্যাটারির কথা বলছেন, তখন একটা ধাক্কা লাগে। একদম, তখন সেই শৈল্পক ক্যানভাসটা যেন ছিঁড়ে গিয়ে একটা যান্ত্রিক গ্যারেজের ছড়ি সামনে চলে আসে। মস্তিষ্কের লজিক্যাল দিকটা হঠাৎ করে অ্যালার্ট হয়ে যায়। বুঝতে পেরেছি। শ্রোতার সেই ইমোশনাল ইনভেস্টমেন্ট মুহূর্তের মধ্যে বাধাগ্রস্ত হয়। এই যে বারবার উপমা পরিবর্তন, এটা শ্রোতার চিন্তার প্রবাহকে ভীষণভাবে ব্যাহত করে। আমি ব্যাপারটা এখন ধরতে পারছি। আমার মনে হয় এটা অনেকটা এমন যে আমি মুভি থিয়েটারে বসে একটা চমৎকার ঐতিহাসিক পিরিয়ড ড্রামা দেখছি। রাজা, তলোয়ার, ঘোড়া হুম। সব মিলিয়ে আমি সেই যুগে হারিয়ে গেছি। আর ঠিক এমন সময় একটা চরিত্র পকেট থেকে স্মার্টফোন বের করে কথা বলা শুরু করল। ঠিক বলেছেন। ওই একটা ছোট দৃশ্য যেমন পুরো সিনেমার মোহ ভেঙে দেয়, এখানেও উপমার এই আকস্মিক পরিবর্তন শ্রোতার মনোযোগের মোহটা ভেঙে দিচ্ছে আর কি। চমৎকার একটা উপমা দিয়েছেন আপনি। ঠিক এই মোহভঙ্গের ব্যাপারটাই ঘটছে এই স্ক্রিপ্টে। তাহলে সমাধান কি হতে পারে? এর সমাধানের জন্য আমার পরামর্শ হল পুরো স্ক্রিপ্ট জুড়ে শুধুমাত্র শিল্পী এবং তার তুলি বা যন্ত্রের উপমাটাই নিখুঁতভাবে বজায় রাখতে হবে। অন্য কোনো উপমা তা যত সহজবোধ্যই হোক না কেন এখানে আনা যাবে না। হুম। এতে শ্রোতারা গল্পের আবহের সাথে শেষ পর্যন্ত একাত্ম হয়ে থাকতে পারবেন এবং বার্তাটি সাধারণ কোনো উপদেশের বদলে একটা স্বতন্ত্র রূপ পাবে। আচ্ছা, তাহলে চলুন দেখি কিভাবে এটাকে বাস্তবে প্রয়োগ করা যায়। আপনি যদি সুনির্দিষ্ট কোনো উদাহরণ দিয়ে বোঝাতেন, মানে গাড়ির তেলের বদলে আমরা ঠিক কী ধরনের বাক্য ব্যবহার করতে পারি? হুম, অবশ্যই।
যদি আমরা ২ নম্বর ধাপের দিকে তাকাই, যেখানে জ্বালানির গুরুত্ব বোঝাতে গিয়ে পুষ্টিকর খাবারকে দামি গাড়ির তেলের সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ, সেখানে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা বাক্য ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি, একজন শিল্পী যেমন ক্যানভাসের নিখুঁত ছবি ফুটিয়ে তুলতে সস্তা বা ভেজাল রং ব্যবহার করেন না, বরং সবচেয়ে উন্নত মানের রং বেছে নেন। ঠিক তেমনি আমাদের শরীররূপী তুলির মাধ্যমে জীবনের ক্যানভাসে স্বপ্নের ছবি আঁকতে প্রয়োজন সঠিক ও পুষ্টিকর খাবার। বাহ, এটা আসলেই খুব সুন্দর শোনায়। শ্রোতা তার মনের ভেতরে যে শিল্পীর স্টুডিওর চিত্রটি এঁকেছিলেন, এই বাক্যটি তাকে সেখানেই ধরে রাখল। একদম তাই। একইভাবে উপসংহারেও আমরা মোবাইল বা বাইকের যত্নের কথা না বলে শিল্পের উপমাটিকেই টেনে আনতে পারি। হ্যাঁ, সেটা কেমন হবে? আমরা বলতে পারি, নিজের শরীরকে সেই প্রবীণ শিল্পীর অমূল্য তুলির মতোই যত্ন করুন, যাতে আপনার জীবনের ক্যানভাসে সাফল্যের সুন্দর ছবি আঁকা কখনো থেমে না যায়। অসাধারণ। এতে করে পুরো স্ক্রিপ্টটি একটা বৃত্তের মতো সম্পূর্ণ হয়। যে বিন্দু থেকে গল্পটা শুরু হয়েছিল, ঠিক সেই বিন্দুতেই এসে একটা তৃপ্তিদায়ক সমাপ্তি টানে। হ্যাঁ, একটা শক্তিশালী মেটাফর তখনই সফল হয় যখন তা শুরু থেকে শেষ পর্যন্ত তার নিজস্ব চরিত্র ধরে রাখে। আচ্ছা, এই যে ইমোশনাল ইনভেস্টমেন্ট বা আবেগে মোহ ধরে রাখার কথা আমরা বলছি, মেটাফোর ভেঙে গেলে যেমন সেটা নষ্ট হয়, কথার প্রবাহ বা ফ্লো হঠাৎ বদলে গেলেও কিন্তু একই ঘটনা ঘটে। মানে, গল্পের আবেগপূর্ণ অংশ থেকে সরাসরি নির্দেশনামূলক বা ব্যবহারিক ধাপে যাওয়ার রূপান্তরটি বেশ আকস্মিক। একদম ঠিক বলেছেন। চলুন, সুস্থ থাকার ওই ৪টে ধাপ নিয়ে যে অংশে আলোচনা করা হয়েছে সেখানে একটু নজর দিই। হ্যাঁ, এখানকার মূল দুর্বলতাটা হল শিল্পীর তুলির গল্পের মূল আবেগঘন শিক্ষা দেওয়ার ঠিক পরে, মানে কোনো ধরনের মানসিক প্রস্তুতি বা পূর্বাভাস ছাড়াই সুস্থ থাকার ৪টে ধাপ হিসেবে বুলেট পয়েন্ট আকারে উপদেশ দেওয়া শুরু হয়েছে। হঠাৎ করেই। হ্যাঁ, এতে মনে হচ্ছে যেন শ্রোতা একটা সুন্দর আবেগের গল্প শুনতে শুনতে হঠাৎ করে একটা কাঠখোট্টা স্বাস্থ্য বিষয়ক ম্যানুয়ালে প্রবেশ করেছেন। গল্প আর উপদেশের মধ্যে কোনো সেতুবন্ধন নেই। আচ্ছা, আমি এখানেও একটু দ্বিমত পোষণ করতে চাই। বলুন। আজকের দিনে বিশেষ করে ইউটিউব বা পডকাস্টের যুগে মানুষের অ্যাটেনশন স্প্যান তো খুবই কম। আমরা সবসময় শুনি যে যত দ্রুত সম্ভব মূল পয়েন্টে চলে যাওয়া উচিত। তা ঠিক। লেখক হয়তো ভেবেছেন অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় বা ওই বুলেট পয়েন্টে চলে গেলে শ্রোতার সময় বাঁচবে। তাছাড়া অনেকেই তো চ্যাপ্টার মার্কার ব্যবহার করেন, যেখানে মানুষ সরাসরি স্কিপ করে চলে যায়। হ্যাঁ, তো দ্রুত পয়েন্টে চলে যাওয়াটা কি কন্টেন্টের জন্য ইতিবাচক নয়? আপনার এই যুক্তিটা অ্যালগরিদমের দিক থেকে হয়তো ঠিক, কিন্তু মানুষের মনস্তত্ত্ব তো সেভাবে কাজ করে না। মানে? মানুষ যখন কোনো বুলেট পয়েন্ট বা নির্দেশিকা খোঁজে তখন সে গুগলে সার্চ করে, কিন্তু মানুষ যখন কোনো পডকাস্ট শোনে বা দীর্ঘ ভিডিও দেখে তখন সে মূলত একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চায়। ও, বুঝতে পেরেছি। যখন আপনি শ্রোতাকে একটা আবেগঘন গল্পের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, তখন তার মন এক ধরনের শিথিল বা রিসেপটিভ অবস্থায় থাকে। হুম। ওই অবস্থায় তাকে যদি হঠাৎ করে প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করুন বা পর্যাপ্ত ঘুমান জাতীয় কড়া নির্দেশ দেওয়া হয়, তখন তার অবচেতন মন একটা ধাক্কা খায়, মনে হয় যেন তাকে কেউ আদেশ করছে। আর মানুষ আদেশ শুনতে পছন্দ করে না। একদমই না, মানুষ অনুপ্রাণিত হতে পছন্দ করে। এটা খুবই গভীর একটা পর্যবেক্ষণ। আমরা একটু আগে যে মুভি থিয়েটারের কথা বলছিলাম, এটা অনেকটা সেরকমই। রোমান্টিক দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে স্ক্রিনে কোনো ব্রেকিং নিউজ শুরু হয়ে যাওয়া। হ্যাঁ, এই আকস্মিকতা শ্রোতাকে ভীষণ বিরক্ত করতে পারে। তাহলে এর সমাধানটা কি? এর সমাধানের জন্য আমার পরামর্শ হল, গল্প আর নির্দেশনামূলক অংশের মাঝে একটা মসৃণ সংযোগ বা ব্রিজ তৈরি করা প্রয়োজন। একটা ট্রানজিশন আর কি। হ্যাঁ, এই সংযোগটি গল্পের আবেগকে ধরে রেখে অত্যন্ত সাবলীলভাবে শ্রোতাকে ব্যবহারিক ধাপে বা বুলেট পয়েন্টগুলোতে নিয়ে যাবে। শ্রোতাকে বোঝাতে হবে যে এই ধাপগুলো কোনো আলাদা নির্দেশিকা নয়, বরং গল্পেরই একটা অংশ। এই সংযোগটা তৈরি করার জন্য আমরা সুনির্দিষ্ট কী ধরনের বাক্য ব্যবহার করতে পারি? লেখককে যদি আমরা একটা উদাহরণ দিতে চাই। ৪টে ধাপ শুরু করার আগে আমরা একটা চমৎকার ট্রানজিশনাল বাক্য যোগ করতে পারি। যেমন ধরুন, সেই প্রবীণ শিল্পীর মতো নিজের এই অমূল্য তুলিটিকে সচল রাখতে হলে শুধু ইচ্ছা থাকলেই চলবে না, আমাদের প্রতিদিনের জীবনেও সেই শিল্পের ছোঁয়া থাকতে হবে।
বাহ, খুব সুন্দর। এরপর বলা যায়, চলুন দেখি প্রতিদিনের 4টে সাধারণ অভ্যাসের মাধ্যমে কিভাবে আমরা আমাদের এই শ্রেষ্ঠ যন্ত্রটির নিখুঁত রক্ষণাবেক্ষণ করতে পারি, ঠিক যেমনটি একজন শিল্পী তার স্টুডিওতে করে থাকেন। এই একটা বা দুটো বাক্যই পুরো পরিস্থিতি বদলে দেয় বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এটা শ্রোতার মস্তিষ্ককে সংকেত দেয় যে গল্পের অংশটি শেষ হয়েছে, এখন আমরা এই গল্পের শিক্ষাটিকে বাস্তবে প্রয়োগ করার উপায় নিয়ে কথা বলবো। ঠিক। এতে শ্রোতারা পরবর্তী ধাপগুলো শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পান। হ্যাঁ, আর এটা নির্দেশিকাগুলোকে আর নির্দেশিকা মনে হতে দেয় না। তখন মনে হয় এটা যেন একটা শৈল্পিক লাইফস্টাইল। একদম। কাঠামোগত এই মসৃণতা একটা সাধারণ লেখাকে অত্যন্ত প্রফেশনাল করে তোলে। একটা ভালো স্ক্রিপ্ট কখনোই শ্রোতাকে ধাক্কা দেয় না, বরং শ্রোতার হাত ধরে তাকে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যায়। বাহ, দারুণ বলেছেন। আচ্ছা, আমরা স্ক্রিপ্টের ভেতরের শব্দ, মেটাফোর আর কাঠামোর মসৃণতা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, কিন্তু এই স্ক্রিপ্টটি যেহেতু একটা ভিডিও মাধ্যমের জন্য লেখা হয়েছে, তাই ভিজুয়ালের ভূমিকাও এখানে সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই। ভিডিওর জন্য প্রস্তাবিত দৃশ্যগুলো স্ক্রিপ্টের মূল শৈল্পিক বার্তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। একদম ঠিক জায়গায় ধরেছেন। লেখার একেবারে শেষ অংশে লেখক কিছু ভিজুয়াল পরামর্শ দিয়েছেন। চলুন সেখানে একটু গভীরভাবে নজর দিই। হ্যাঁ। এখানকার মূল দুর্বলতাটা হল লেখক শেষে পরামর্শ দিয়েছেন যে ভিডিওটিতে শান্ত পার্কে হাঁটা বা সকালের সূর্যোদয়ের ফুটেজ ব্যবহার করলে প্রভাব বেশি পড়বে। কিন্তু এই ধরনের ভিজুয়ালগুলো যে কোনো সাধারণ স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে খুবই গতানুগতিক আর প্রেডিক্টেবল। এগুলো গল্পের প্রবীণ শিল্পীর ইউনিক আর শৈল্পিক ধারণার সাথে একেবারে মেলে না আর কি। এখানে আমি লেখকের পক্ষ নিয়ে একটা কথা বলতে পারি। হ্যাঁ, বলুন না। স্বাস্থ্য বা ফিটনেস ভিডিও মানেই তো পার্কে দৌড়ানো, জিমে ঘাম ঝরানো বা সকালের মিষ্টি রোদ, এগুলো তো একদম পরীক্ষিত ভিজুয়াল, তাই না? মানুষ এগুলো দেখেই অভ্যস্ত। আমরা যদি এত শৈল্পিক কথা বলি আর ভিজুয়ালগুলোকেও আর্ট ফিল্মের মতো করে ফেলি, তাহলে কি ভিডিওটা সাধারণ মানুষের কাছে বেশি ভারী হয়ে যাবে না? অডিয়েন্সকে বুঝতে পারবে যে এটা আসলে একটা হেলথ ভিডিও? এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের ভাবতে হবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা কি ভিড়ের মাঝে হারিয়ে যেতে চাই নাকি আলাদা হতে চাই। পয়েন্ট আছে। হাজার হাজার ফিটনেস ভিডিও আছে যেখানে মানুষ পার্কে দৌড়াচ্ছে। যদি এই ভিডিওটিতেও একই দৃশ্য দেখানো হয়, তবে এত চমৎকার একটা গল্প দিয়ে শুরু করার সুবিধাটা কি? ভিজুয়ালে পুরোপুরি হারিয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেটা তো বটেই। অডিওতে আমরা বলছি শিল্পীর তুলির কথা, আর ভিডিওতে দেখাচ্ছি পার্কে সাধারণ জগিং করার দৃশ্য। এখানে অডিও আর ভিজুয়ালের মধ্যকার সংযোগটা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। যাকে আমরা ভিজুয়াল স্টোরিটেলিংয়ের ভাষায় বলি অডিও ভিজুয়াল ডিসোনেন্স। ঠিক তাই। তার মানে আপনি বলছেন, আমি কানে শুনছি শিল্পের কথা আর চোখে দেখছি জিমের ট্রেডমিল। এই বৈপরীত্য শ্রোতা আর দর্শকের মনে একটা বিভ্রান্তি তৈরি করবে। একদম। এর সমাধানের জন্য আমার পরামর্শ হল ভিডিওর ফুটেজ বা দৃশ্যগুলোকে মূল মেটাফারের সাথে মিলিয়ে আরও সৃজনশীল, নির্দিষ্ট আর প্রাসঙ্গিক করে তুলতে হবে। আমাদের এমন ভিজুয়াল বেছে নিতে হবে যা সাধারণ 10টা ভিডিও থেকে একেবারেই আলাদা এবং স্ক্রিপ্টের মূল আবেগের পরিপূরক। আমরা এমন কিছু দেখাতে পারি যা স্বাস্থ্যকর জীবনযাপনকে একটা আর্ট বা শিল্পের পর্যায়ে নিয়ে যায়। আমি ব্যাপারটা কল্পনা করার চেষ্টা করছি। আমরা যদি সুনির্দিষ্ট উদাহরণের কথা বলি, তবে ভিডিওর ভিজুয়ালগুলো কেমন হতে পারে? ধরুন, ভিডিওর শুরুতে পার্কে হাঁটার ওই গতানুগতিক দৃশ্যের বদলে একজন শিল্পীর পরম যত্নে তার তুলি ধোয়ার বা গুছিয়ে রাখার দৃশ্য দেখানো যেতে পারে। রঙের প্যালেটে খুব যত্ন করে দুটো রং মেশানোর একটা ক্লোজ আপ শট থাকতে পারে। বাহ, বেশ সিনেম্যাটিক। হ্যাঁ। এরপর যখন 4টে ব্যবহারিক ধাপের কথা আসবে, তখন পুষ্টিকর খাবার তৈরি করা, বিশ্রাম নেওয়া বা ব্যায়াম করার দৃশ্যগুলোকে এমনভাবে শ্যুট করার নির্দেশনা দেয়া যেতে পারে যেন সেটিও একটা নিখুঁত শিল্পকর্ম বা রিচুয়াল। রিচুয়াল বা আচারের বিষয়টা খুব ইন্টারেস্টিং। এটা কিভাবে দেখানো যায়? যেমন ধরুন, খাবার তৈরির দৃশ্যটিকে এমনভাবে দেখানো যায় যেন কেউ খুব যত্ন নিয়ে একটা ক্যানভাস সাজাচ্ছে। আচ্ছা। হয়তো একটা কাঠের বোর্ডে তাজা সবজি কাটার দৃশ্য, যেখানে রঙের বৈপরীত্যকে হাইলাইট করা হয়েছে। সবুজ পালং শাকের পাশে লাল টমেটো, যেন প্যালেটে রং সাজানো হচ্ছে আর কি। দারুণ তো। আর বিশ্রামের দৃশ্যটা?
বিশ্রামের বা ঘুমের দৃশ্যটিকে দেখানো যায় অন্ধকার ঘরে একটা তুলি পরম শান্তিতে তার মখমলের বাক্সে ঘুমিয়ে থাকার প্রতীকের মাধ্যমে। ও আচ্ছা, খুব চমৎকার। অথবা ব্যায়ামের দৃশ্যটিকে গতানুগতিক ট্রেডমিলের বদলে শরীরকে স্ট্রেচ করার বা যোগব্যায়ামের এমন কোনো ভঙ্গিমায় দেখানো যায় যা দেখতে অনেকটা ভাস্কর্যের মতো মনে হয়। অসাধারণ। এতে করে অডিওর বার্তার সাথে ভিজুয়ালের একটা চমৎকার মেলবন্ধন তৈরি হবে। দর্শক শুধু কানে শুনবেন না, চোখেও সেই একই দর্শনের প্রতিফলন দেখতে পাবেন। একদম তাই। আমি নিশ্চিত এই ধরনের ভিজুয়াল ট্রিটমেন্ট যে কোনো সাধারণ হেলথ ভিডিওকে একটা প্রিমিয়াম মাস্টারপিস কন্টেন্টে পরিণত করবে। দর্শক স্ক্রল করতে করতে হঠাৎ করেই থেমে যাবেন, কারণ এই দৃশ্যগুলো গতানুগতিক নয়। ঠিক, ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মূল শক্তিই হল অডিওর আবেদনকে বহুগুণ বাড়িয়ে দেওয়া। যখন আপনার কথা আর আপনার দৃশ্য একই গল্প বলে, তখন তা দর্শকের মনে একটা স্থায়ী ছাপ ফেলতে সক্ষম হয়। তখন এটা শুধু একটা ভিডিও থাকে না, একটা অভিজ্ঞতায় পরিণত হয়। একদম। আচ্ছা, আজকের এই গঠনমূলক আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটা শক্তিশালী লেখাকে শুধুমাত্র কিছু সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে আরও নিখুঁত এবং প্রভাবশালী করা যায়। আমরা প্রধানত 3টে বিষয়ের ওপর জোর দিয়েছি। প্রথমত, পুরো স্ক্রিপ্ট জুড়ে শিল্পীয় তুলির মূল মেটাফোরের ধারাবাহিকতা বজায় রাখা। গাড়ির ইঞ্জিন বা মোবাইলের মতো বেমানান উপমাগুলো বাদ দিয়ে লজিক্যাল আর ইমোশনাল ধারাবাহিকতা রক্ষা করা। হ্যাঁ। দ্বিতীয়ত, গল্পের আবেগ থেকে ব্যবহারিক উপদেশে যাওয়ার রূপান্তরটি, মানে বুলেট পয়েন্টে যাওয়ার আগে একটা সুন্দর ট্রানজিশনাল বাক্যের মাধ্যমে শ্রোতার মস্তিষ্ককে নির্দেশনার জন্য প্রস্তুত করা। একদম ঠিক। এবং সবশেষে ভিডিওর ভিজুয়ালগুলোকে গতানুগতিক না রেখে স্ক্রিপ্টের শৈল্পিক থিমের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ করে তোলা, সাধারণ বিষয়গুলোকেও যেন ভিজুয়ালি একটা শিল্পকর্ম হিসেবে উপস্থাপন করা হয়। এই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লেখকের মূল চিন্তাকে আরও সুসংগঠিত করবে। অনেক সময় আমরা দারুণ একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করি, কিন্তু সম্পাদনার অভাবে তার আসল সৌন্দর্যটা প্রকাশ পায় না। ঠিক বলেছেন। মেটাফোরের সঠিক ব্যবহার আর কাঠামোগত সাবলীলতা একটা লেখাকে সাধারণ পর্যায় থেকে অসাধারণ পর্যায়ে নিয়ে যেতে পারে আর কি। আমরা লেখককে এই পরামর্শগুলো কাজে লাগিয়ে তার কাজটি আরও পরিমার্জন করার অনুরোধ জানাচ্ছি। এই ফিডব্যাকগুলোর মূল উদ্দেশ্যই হল আপনার চিন্তার পরিধিকে আরও একটু প্রসারিত করা। হ্যাঁ, আর লেখাটি আপডেট করার পর চাইলে পুনরায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা অত্যন্ত আনন্দ নিয়ে তা আবার পর্যালোচনা করব। একদম। এবং শুধু এই লেখকই নন, যারা শুনছেন তারা সবাই নিজেদের কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো মিলিয়ে দেখতে পারেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। মনে রাখবেন, আপনার প্রতিটি কাজই আপনার একটি সিগনেচার। তাকে মাস্টারপিস করার দায়িত্ব আপনারই।